স্বাগতম সবাইকে হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আজকে যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটি শুনলে হয়তো আজ রাতের ঘুমটা আর স্বাভাবিক থাকবে না, কারণ এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। একটি এলাকার তেঁতুলতলায় শুরু হয়েছে একের পর এক রহস্যময় খুন। গভীর রাতে শোনা যাচ্ছে মেয়ের আর্তচিৎকার, আর সেই চিৎকারের ঠিক পরেই মিলছে ঝুলন্ত লাশ। কে সে রহস্যময় খুনি? কেন সে শুধু বিবাহিত যুবকদেরই টার্গেট করছে? আর পনির ভাইয়ের দোকানের পাশে বসে থাকা অদ্ভুত সেই পাগলটা, যে দেখতে হুবহু এক হারিয়ে যাওয়া মেয়ের মতো, তার সাথে এই খুনের কি সম্পর্ক? চোখ না পিটপিটিয়ে, নিঃশ্বাস না ফেলে শেষ পর্যন্ত শুনলে তবেই এই গল্পের সত্য রহস্য উদ্ঘাটন হবে। তাই চলুন ভয়ঙ্কর অন্ধকারে ডুবে যাই আজকের গল্পে, তেঁতুলতলার মৃতদেহের রহস্য। পরপর তিনজন মধ্যবয়সী যুবক তেঁতুলতলায় আত্মহত্যা করার পর আমাদের এলাকা এখন থমথমে পরিবেশে রূপান্তরিত হয়েছে। বাসা থেকে বাবা মা আমাকে একদম বের হতে দেন না, যদিও সেই যুবকরা তিনজনই বিবাহিত ছিলেন। তিনজন যুবককেই ঠিক আলাদা দিন এই একই সময়ে তেঁতুল গাছের সাথে ফাঁসি লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ ময়নাতদন্তের তথ্য থেকে জানতে পেরেছে তাদের আগে খুন করা হয়েছে আর পরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে এখন আর তেমন জনমানুষ বসে না, সবাই যে যার কাজ সেরে বাড়িতে চলে যাচ্ছে। দ্বিতীয় খুনের পর থেকে বেশ শক্তপোক্ত অচেনা মানুষের সমাগম বেড়ে গেছে এলাকায়। রহিম চাচা বলেছেন ওনারা নাকি পুলিশ, খুনিকে ধরার জন্য সিভিল পোশাকে এসে চারদিক নজর রাখছেন। রহিম চাচা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার, ঘরে তার দুই কন্যা আর স্ত্রী। দিন 20 আগেও রহিম চাচা বেশ হাসি খুশি থাকতেন আমাদের সাথে। প্রতিবেশী আর একসাথে খেলাধুলা করায় রহিম চাচার সাথে সখ্যতা বেড়ে একদম বন্ধুর মতো হয়ে গিয়েছি আমরা। রহিম চাচা তার মেয়েদের নিজেই স্কুল কলেজে আনানেমা করতেন এই বয়সেও, কিন্তু অনেক দিন হয়ে গেল তিনি তার মেয়েদের নিয়ে বের হন না। মাঝে মধ্যে কলেজ পড়ুয়া বড় মেয়েটাকে দেখা গেলেও তার ছোট মেয়েটাকে অনেক দিন দেখিনি, অথচ তিনি বেশিরভাগ সময় ছোট মেয়েটাকে নিয়েই বের হতেন। পনির ভাইয়ের দোকানের সোজা ঠিক অপর প্রান্তে একটা পাগল দেখা যাচ্ছে। দিন 10 হলো পাগলটা সারাদিন প্রলাপ বকতে থাকে আর মাঝবয়সী যুবক ভাইদের গালাগালি করতে থাকে অকথ্য ভাষায়। তাই বেশ অল্প দিনেই পাগলের উপস্থিতি আর পরিচিতি লক্ষ্য করেছে সবাই। দিনরাত পাগলটা ওখানেই থাকে। কেউ কেউ শুকনো বন্যটি ছুঁড়ে মারে, কেউ বিস্কুট দেয়, কিন্তু পাগলটা খেতে চায় না। এক মনে তাকিয়ে থাকে তেঁতুলতলার পানে। আমি আশ্চর্য হয়েছিলাম যেদিন পাগলটাকে প্রথম দেখেছি। দেখতে অনেকটা সিমিনের মতো লাগে। ওর মতো টানা টানা চোখ, মুখ, নাক সব কিছুই প্রায় একই, শুধু ঠোঁটের কোণে যেখানটায় সিমিনের একটা তিল আছে আর পাগলটার সেখানে কাটা দাগ। সিমিন হচ্ছে রহিম চাচার 10ম শ্রেণীতে পড়া ছোট মেয়েটা। ওর বিষয়ে এত জানার কারণ হচ্ছে অজানা কোনো কারণে সিমিনকে খুব ভালো লাগে আমার। রহিম চাচা ওরে নিয়ে স্কুলে যেত, তখন খুব ভালো প্রতিবেশীর ভূমিকায় আমিও রহিম চাচার সাথে কথা বলতে বলতে তাদের সাথে আগাতাম। কেন জানি না সিমিনের আশেপাশে থাকতে আমার খুব ভালো লাগত। সিমিনও মাঝে মধ্যে কেমন একটা অন্যরকম চাহনি নিক্ষেপ করত আমার পানে। তখন বুকের ভেতর এত ভালো লাগত যার তুলনা আমি অন্য কিছুতেই পাইনি। অনেকদিন ধরে সিমিনকে রহিম চাচার সাথে দেখছি না, আর তাকে জিজ্ঞেসও করতে পারছি না যদি সে অন্য কিছু ভেবে বসে এই ভয়ে। কিন্তু হঠাৎ করে ওর মতো দেখতে পাগলটাকে দেখে আমার কেন যেন পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে এসেছিল। যখন দেখলাম ঠোঁটের কোণে তিলের জায়গাটা কাটা, তখন থেকে মনের ভেতর অন্যরকম ভাবনা চলে এসেছে আমার। তড়ি ঘড়ি করে রহিম চাচাকে ডেকে এনে যখন দেখালাম, দেখুন চাচা, পাগলটাকে দেখতে একদম সিমিনের মতো মনে হয় না? কি কই ধুর, কি যে বলো তুমি, সিমিন তো ঘুমাচ্ছে, ও এখানে আসবে কি করে? কি বলেন চাচা, এই সন্ধেবেলায় ঘুমাচ্ছে? ও তো এখন সব সময় ঘুমায় বাবা। মানে কি বলছেন? কি কই না, কিছু না, বলছি একটু অসুস্থ তো, তাই বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে কি না তাই। কি হয়েছে চাচা সিমিনের? ও ঠিক আছে তো, নাকি এমনিতেই জ্বর হয়েছে? ওর অসুস্থতার কথা শুনে আমাকে বিচলিত হয়ে প্রশ্ন করতে দেখে চাচা আমার দিকে আর চোখে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তেমন কিছু না, সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই। আমি বুঝলাম না পাগলটাকে আমি সিমিনের মতো বলায় চাচা অমনভাবে ঘাবড়ে গেলেন কেন, আর সিমিন অসুস্থ এতদিন আমাদের বললেনও না। হবে হয়তো বলার প্রয়োজন মনে করেনি, কিন্তু সিমিনের কি হয়েছে বুঝতে পারছি না। পুলিশ কাল রাত থেকে খুব কড়াকড়িভাবে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে।
3টে খুন হলো পরপর 3 দিন বাদে 9 দিনের ভিতর, অথচ খুনিকে এখনও ধরতে পারছে না তারা। সংবাদ মাধ্যমের লোকজন প্রায়ই এসে পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরছেন, আর তারা এটাও বলছেন যে 12 দিনের মাথায় যদি তেঁতুলতলায় আরেকটা লাশ ঝুলতে দেখা যায় তাহলে পুলিশ কি করবে। এই নিয়ে এলাকার অবস্থা বেশ গরম। শুনলাম কাল রাত থেকে এখন দুপুর অবধি যাদের সাথে কথা বলে সন্দেহজনক মনে হয়েছে তার ভিতর থেকে 15 লোকজনকে থানায় নিয়ে গেছে পুলিশ। পনির ভাইয়ের দোকানে থেকে ডিম কিনতে গিয়ে দেখি তেঁতুলতলার দিকে যাচ্ছে সবাই, আর বলাবলি করছে মিন্টু ভাইকে কে জানি মেরে তেঁতুলতলায় ঝুলিয়ে দিয়েছে। মিন্টু ভাই এলাকায় মোটামুটি পরিচিত একজন ব্যক্তি। বছর 3 হয়েছে বিয়ে করেছেন, তবে এখনও সন্তান হয়নি তার। মিন্টু ভাইয়েরা আমাদের এলাকায় স্থানীয় না, তবে অনেক পুরনো ভাড়াটিয়া তারা। আমি ছোট থেকেই তাদের দেখে এসেছি। পুলিশ যাদের থানায় ধরে নিয়ে গিয়েছিল তাদের আজ সবাইকে নিয়েও এসেছেন, কারণ তাদের ভিতর কেউ খুনি হলে আজ মিন্টু ভাইয়ের লাশ তেঁতুল গাছে ঝুলত না। সাইরেন বাজিয়ে পুলিশের বড় কর্মকর্তার গাড়ি এসে থামল ঠিক রহিম চাচার বাসার সামনেই। অফিসার গাড়ি থেকে নামার আগে তার গাড়ির দরজার সম্মুখে এসআই কনস্টেবল এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন তার গাড়ি থেকে নামার অপেক্ষায়। বোঝাই যাচ্ছে খুব উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। গাড়ি থেকে নেমে সোজা চলে গেলেন রহিম চাচার বাসায়। আমরা নিস্তব্ধ হয়ে সবাই তাকিয়ে আছি রহিম চাচার বাসার দিকে। সবার মনে একটাই প্রশ্ন, যে রহিম চাচার বাসায় পুলিশ কেন? তাহলে কি তিনিই খুন করেছেন এতদিন? প্রশ্ন দিয়ে যে প্রশ্ন বাড়বে এটাও স্বাভাবিক। রহিম চাচা আর্মি অফিসার হয়ে এমন কাজ করলেন, কিন্তু কেন করলেন? সবার চোখ রহিম চাচার বাড়ির দিকে, আর আমি এখন তাকিয়ে আছি পাগলটার দিকে। পাগলটা ঘুমিয়ে আছে, গায়ে নোংরা কাপড়, রোদে পুড়ে যাওয়া লাল চুল যার যত্ন না নেয় জট বেঁধে আছে। ঘুমিয়ে থাকায় পাগলটাকে কেমন যেন মায়াবী মনে হচ্ছে সিমিন থাকলে ওরে ঠিক এমনই লাগবে। সিমিনের কথা মনে পড়তেই বুক কেমন ধরফর করে উঠছে আমার। তাহলে কি এটাই সিমিন? কিন্তু কি থেকে কি হচ্ছে এসব? সিমিনের এমন অবস্থা কেন হবে? আর রহিম চাচার বাড়িতে এত পুলিশ কেন এলো? পুরো এলাকা এখন উৎসুক জনতা। সিমিনদের বাসার চারপাশে জমায়েত হয়ে তাকিয়ে আছে সবাই। 2-1 গণ্যমান্য ব্যক্তিবর্গ রহিম চাচার বাসায় যেতে চাইলে পুলিশ তাদের বাধা দিচ্ছে। ভিড় জমানো মানুষগুলোকেও দূরে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু কেউ 2-1 কদমের বেশি সরছে না, কারণ সবাই মন ভর্তি প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে, যার উত্তর কেউ হয়তো এখন পাবে না, কিন্তু চোখের অনুমান নিয়ে প্রশ্নের উত্তর মিলাবে বলে অপেক্ষায়। তেঁতুলতলা থেকে এখনও মিন্টু ভাইয়ের লাশ হাসপাতালে নেওয়া হয়নি। এর আগের পাওয়া লাশগুলো এত সময় রাখা হয়নি। সবার মিনিট 30 অপেক্ষার প্রহর বোধহয় শেষ হয়ে এলো। পুলিশ বের হয়ে আসছে সিমিনদের বাসা থেকে। ধীরে ধীরে রহিম চাচাকেও দেখা যাচ্ছে সেই বড় কর্মকর্তার সাথে কথা বলতে বলতে বের হচ্ছেন তিনি। কিন্তু সবাই খুব আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, কারণ রহিম চাচা আর অফিসার বেশ হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে বলতে বের হচ্ছেন দুজন। যদিও হাসিটা অন্য দিনের মতো সাধারণ নয়, কারণ এলাকায় লাগাতার মানুষ খুন হওয়ায় সবার মুখই ইদানিংকালে কিছুটা শুকনো। পুরো এলাকা রহিম চাচার হাসিতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ জানে না তার বাসায় পুলিশ কেন আসলো, তবে সবই নিজেদের বুদ্ধি দিয়ে বলাবলি করছে যে রহিম চাচা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার, তাই তার সাথে পুলিশের বড় কর্মকর্তাদের ভালো পরিচয় থাকবে, এটাই স্বাভাবিক। রহিম চাচাকে সাথে নিয়ে সব পুলিশ কর্মকর্তারা তেঁতুলতলায় পৌঁছেছেন। মিন্টু ভাইয়ের লাশ ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে। 2-1 পুলিশ বাদে ধীরে ধীরে অন্য সব পুলিশও চলে গেছেন। বাড়ির দিকে আসছেন রহিম চাচা, কিন্তু তাকে ঘিরে দাঁড়িয়ে গেছেন এলাকার বাচ্চা থেকে মুরব্বী সবাই। সবাই যে যা আন্দাজ করলেও মুখে এখন একটাই প্রশ্ন, যে কি হয়েছিল। রহিম চাচা দাঁড়িয়ে গেলেন তাদের সম্মুখে। সবাইকে বললেন তার সাথে ওই কর্মকর্তার ভালো বন্ধুত্ব রয়েছে, যার দরুন এলাকায় মানুষ খুন হওয়ায় তার সাথে কথা বলতে এসেছে, কাউকে সন্দেহ হয় কিনা সে বিষয়ে জানতে। তা আপনি কি বললেন? কেউ কি আছে যার উপর আপনার সন্দেহ হয়? মকবুল চাচা প্রশ্ন করলেন। ভাই, আমরা তো আইনের মানুষ, আইন নিয়ে কাজ করেছি, আমাদের চোখে সন্দেহের পাত্রের অভাব নেই, কিন্তু খুন দেখে বোঝা যাচ্ছে খুনি কিছু একটা বোঝাতে চাইছে, তাই সন্দেহ করার আগে খুনির বার্তাটা জানা জরুরি। শুনলাম ঢাকা থেকে নাকি স্পেশাল অফিসার এসেছেন, যেই তো মধ্যে এলাকায় অবস্থান করছেন এবং সব কিছু পর্যবেক্ষণ করছেন। আপনারা কারো সাথে কোনো রকম ঝামেলায় জড়াবেন না, আর অপরিচিত মানুষ দেখলে তাদের সাথে খারাপ আচরণ করবেন না। কথাগুলো বলে রহিম চাচা তার বাড়ির ভিতর চলে গেল। ধীরে ধীরে লোকসমাগম কমতে শুরু করল। আমিও বাসায় চলে এলাম। কেন জানি না পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। রহিম চাচা যে খুনি নন তা কেউ বলতে পারবে না, আর কে খুনি তাও কেউ বলতে পারবে না। তবে সবাই একটু আগে তার বাসায় পুলিশ দেখে যা ভেবেছিল, ওই অবস্থার পরিবর্তনের জন্য এখন ভিন্ন রকম পরিবেশ বিরাজমান হচ্ছে। রাত আনুমানিক 2টো বাজে।
তেঁতুলতলার কাছ থেকে একটা মেয়ের চিৎকার শোনা যাচ্ছে। অন্য সময় হলে সবাই চিৎকারের শব্দ শুনে কোথা হতে শব্দ ভেসে আসছে তা নিয়ে বিচলিত হতো, কিন্তু কয়েকদিন ধরে সবাই তেঁতুলতলায় যাতায়াত আর ওদিকের ভাবনায় থাকার কারণে বুঝতে বেশি কষ্ট হয়নি যে চিৎকার তেঁতুলতলার দিক থেকে ভেসে আসছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে কেউ বাসা থেকে নামছেন না। চিৎকারের শব্দ ধীরে ধীরে সব বাড়ির অন্ধকার ঘুচে লাইট জ্বলে আলোকিত হয়ে গিয়েছে। সবাই যে যার জানালায় অবস্থান করছেন, দরজাটা পর্যন্ত কেউ খুলছে না। একজন অন্যজনের সাথে ফোনে কথা বলে বিষয়টা ধীরে ধীরে যারা ঘুমিয়েছিলেন বা এলাকার বাইরে আছেন তাদের কাছেও ছড়িয়ে গেছেন, কিন্তু কেউ বাসা থেকে নামছেন না। এক এক করে 4টি শক্তপোক্ত মাঝবয়সী যুবক ছেলের খুন হয়েছে তেঁতুলতলায়, যার কারণে ভয় এতই গ্রাস করেছে যে কেউ সাহস করে যেতেই পারছে না চিৎকার করা মেয়েটিকে বা কেন চিৎকার করছে এটা দেখতে। দূর থেকে কে যেন আসছে তেঁতুলতলার দিক থেকে, বেশ জোরে হাঁটতে হাঁটতে আসছেন। হাতে একটা টর্চ লাইট দেখা যাচ্ছে আর কাঁধে সাদা রঙের মোটা রশি। যে 4 জন খুন হয়েছে তারা এরকম মোটা রশিতেই ঝুলছিল। লোকটার হাঁটার গতিবিধি দেখে অনেকটা পরিচিত মনে হচ্ছে। তাহলে কি মকবুল চাচা? লোকটাকে দেখতে অনেকটা মকবুল চাচার মতো মনে হচ্ছে। মকবুল চাচা হাঁটার সময় মাঝে মধ্যেই কুঁজো হয়ে নুইয়ে পড়েন, আবার একটু পরপর সোজা হয়ে হাঁটেন, যার জন্য তার এই রকম হাঁটার গতিবিধি এলাকার সবাই চিনেন। মাঝে মাঝে এটা নিয়ে তাকে 2-1 খোঁচা মেরে কথাও বলেন রাগিয়ে দেওয়ার জন্য। আর এই যে লোকটা তেঁতুলতলা থেকে হেঁটে আসছেন, তিনিও ঠিক মকবুল চাচার মতোই হাঁটার মাঝে নুইয়ে পড়ছেন, আবার নিজেকে সোজা করে হাঁটছেন। কিন্তু মকবুল চাচা এত রাতে তেঁতুলতলায় কেন? আর তেঁতুলতলা থেকে ভেসে আসা মেয়েটার চিৎকারও এখন আর শোনা যাচ্ছে না। তবে কি মেয়েটাকে মেরে ফেলল? তবে মকবুল চাচার চেহারা দেখা যাচ্ছে না। শীতের পোশাক পরে বেরিয়েছেন বোধহয়। হুডির টুপি দিয়ে মাথা ঢেকে রেখেছেন আর মাথা নিচু করে হাঁটছেন, যার জন্য তার চেহারা দেখা যাচ্ছে না। লোকটা হাঁটতে হাঁটতে ঠিক মকবুল চাচার বাসার সামনে এসে দাঁড়ালেন, কিন্তু ভিতরে ঢুকলেন না। এলাকার মানুষজন নেমে তাকে ধরতে আসতেই পালিয়ে গেলেন রাতের অন্ধকারে। তৎক্ষণাৎ সবাই বলে উঠল পুলিশের খবর দিতে। যেই ভাবা সেই কাজ। পুলিশ এলো, তাদেরকে সব খুলে বলার পরে তারা প্রথমে তেঁতুলতলার দিকে যেতে নিলেও সবাই গেলেন না। কিছুজন তেঁতুলতলায় আর কয়েকজন মকবুল চাচার বাসায়। পুলিশ না আসা অবধি কেউ মকবুল চাচার বাসার সামনে থেকে সরেনি। পুরো বাড়ির চারপাশে নিজেরাই পাহারা দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, মকবুল চাচার দরজায় কড়া নাড়ার পরে তিনি নিজেই বাসার দরজা খুলে বেরিয়েছেন। কে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। পুলিশ মকবুল চাচাকে বিভিন্নভাবে জেরা করেও কিছু সন্দেহজনক আন্দাজ করতে পারেনি। আবার কেউ মকবুল চাচার চেহারা দেখেনি, শুধু হাঁটার গতিবিধি দেখে সন্দেহ করেছে। তাই প্রমাণ না থাকায় তাকে সহ সবাই তেঁতুলতলায় চললেন এবং ইতোমধ্যে ঘটে যাওয়া সবকিছু খুলে বললেন। প্রথমে মকবুল চাচা চেঁচিয়ে উঠলেন যে তার অমন হাঁটার জন্যই হয়তো সবাই মজা নিচ্ছে, কিন্তু পুলিশ আর সকলের মুখে তাকিয়ে তার গলা শুকিয়ে কাঠ। তিনি নিজেও ভয়ে জড়সড় হয়ে গেছেন তার মতো দেখতে খুনির অবস্থা শুনে। মেয়েটার চিৎকারের সন্ধানে যে 2 জন পুলিশ আগে তেঁতুলতলায় গিয়েছেন, তারা সেখানে কোনো মেয়েকে খুঁজে পায়নি। কোনো জনমানুষের চিহ্ন নেই তেঁতুলতলায়, অথচ পুরো এলাকা ওখান থেকে ভেসে আসা চিৎকারে জেগে উঠেছে। আশেপাশে ভালোভাবে দেখেও কোনো হদিশ পাওয়া গেল না কোনো মেয়ের। হয়তো কোথাও চলে গেছে মেয়েটা। কিন্তু কি হয়েছিল এখানে? মকবুল চাচার মতো দেখতে লোকটা আসলে কে? আর এখানে কোন মেয়ে ছিল? কি হয়েছে মেয়েটার সাথে? মন ভর্তি উত্তরহীন প্রশ্ন নিয়ে সবাই যে যার গন্তব্যে চলে গেলেন, কিন্তু কেউ জানতেন না তাদের জন্য সকালে কত বড় চমক ছিল। আমি সকাল 9টা নাগাদ বের হয়েছি বাসার প্রয়োজনে দোকানে। একটু দূরে হওয়া সত্ত্বেও পনির ভাইয়ের দোকানেই গেলাম, কারণ ওখানে সিমিনের মতো দেখতে পাগলটা রয়েছে। কেন জানি না ওরে দেখলে আমার সিমিন মনে হয়, আর অনেক দিন সিমিনকে না দেখায় মনের ভিতর অনেক অজানা ভাবনা চিন্তা উকি দিয়ে যাচ্ছে। কিছু সময় দাঁড়িয়ে পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে হাঁটছি, এমন সময় দেখলাম রহিম চাচা সিমিনকে নিয়ে বের হয়েছেন। আমি যেন হাঁটার শক্তি হারিয়ে ফেলেছি ওরে সুস্থ স্বাভাবিক দেখে। মনের ভিতর কত অজানা জল্পনা কল্পনা ভেবে বসেছিলাম, আর সিমিন আমার সামনে কি সুন্দরভাবে হাসতে হাসতে বেরোচ্ছে রহিম চাচার সাথে। আমি পিছে ফিরে দেখছি পাগলটা আছে তো? হ্যাঁ, সেও বসে আছে পনির ভাইয়ের দোকানের সোজা অপর প্রান্তে। রহিম চাচা হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছেন আমাকে দেখে, তাই নিজেই আসলেন আমার সাথে কথা বলতে, আর সাথে সিমিন। চাচা কি চান বা ভেবেছেন জানি না,
সিমিনকে আমার সাথে কথা বলতে দেখে নিজেই রাস্তার ওপাশে গেলেন তার বয়সী মুরব্বীদের সাথে কথা বলতে। চাচার এমন অবস্থা দেখে যা কথা মনে জমেছিল সব ভুলে বসেছি আমি। সামনে সিমিন থাকতেও আমি তাকিয়ে আছি তার দিকে যে কি চাচ্ছেন তিনি, নাকি আবার এমনিতেই বিশ্বাস করে ওরে আমার কাছে রেখে গেলেন। আশেপাশে থাকা মানুষজনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সিমিনের দিকে। হয়তো তারাও আমার মতো কিছু ভেবেছেন পাগলটাকে দেখে। যাই হোক, আমি সিমেনকে একের পর এক প্রশ্ন করা শুরু করে দিলেও ওর একটা উত্তরেই আমার সব উত্তর পাওয়া হয়ে গেছে। জ্বর হয়েছিল সিমিনের, যা খুব খারাপ পরিস্থিতির রূপ নিয়েছিল, আর এখনও সুস্থ। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। সিমিনের সাথে কথা হচ্ছে এমন সময় হঠাৎ 3টি গাড়ি ভর্তি পুলিশের গাড়ি এসে থামল মকবুল চাচার বাসার সামনে। তড়িৎ গতিতে সবগুলো পুলিশ ঘেরাও দিয়ে দাঁড়িয়েছেন মকবুল চাচার বাসার পাশে লিখন ভাইয়ের বাসায়। ঘটনার আকস্মিক পরিস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে আছেন এই বাড়ির দিকে। রহিম চাচা ছুটে এসে সিমিনকে বাড়ি পাঠিয়ে আমাকে দূরে সরে যেতে বললেন। হঠাৎ পনির ভাইয়ের দোকানের অপর প্রান্তে থাকা পাগলটা দৌড়ে আসতেই এলাকার মানুষ ওরে ধাওয়া দিতে যাচ্ছে, এমন সময় পুলিশ এসে তাদের বাধা দিলেন এবং দাঁড়িয়ে থাকা সব পুলিশ কর্মকর্তা স্যালিউট দিলেন পাগলটাকে। পাগলটা দেখলাম তার চেহারা ধরে টান দিচ্ছে নিজেই, আর অমনি কেমন যেন সিমিনের চেহারা আর জমাট বাঁধা চুলগুলো তার হাতে চলে এলো। অবাক হয়ে দেখছে সবাই। সিভিল পোশাকে কয়েকজন বেশ শক্তফক্ত ব্যক্তি এসে দাঁড়ালেন পাগলটার পিছনে, যাদের ভিতর কয়েকজন লুঙ্গিও পরা। পুলিশের গাড়ি থেকে বেশ উন্নতমানের অস্ত্র নিয়ে পাগলটা সহ 5 জন সিভিল পোশাক পরা অফিসার চলে গেলেন লিখন ভাইয়ের বাসায়। লিখন ভাই আমাদের এলাকায় এসেছেন বছরখানেক, কিন্তু তাকেও বলতে পারবেন না, কারণ সবার সাথে সে এমন আন্তরিকভাবে মিশেছেন যেন কতকাল ধরে আছেন আমাদের সাথে। অনুমানিক প্রায় 1 ঘন্টা পরে হাতে হ্যান্ডকাফ আর মুখে কালো কাপড় পরিয়ে বের করা হয়েছে লিখন ভাইকে। একে একে কয়েকজন পুলিশ পোশাক পরা অফিসার গেলেন বাসার ভিতর, নিয়ে এলেন সাদা রঙের কিছু দড়ি, ধারালো অস্ত্র, আরও কিছু সরঞ্জাম এবং সবশেষে একটা মেয়ের লাশ। অনুমানিক 15-16 বছর বয়স হবে মেয়েটার। সকলের কৌতূহলের যেন শেষ নেই। এমন ঘটনা ঘটবে তা যেন কল্পনায়ও আসেনি কারো। এত আপন, এত আন্তরিক ছেলেটা এসব করত কেউ ভাবতেও পারেনি। ধীরে ধীরে সবাই জানতে পেরেছে আসল ঘটনা। লিখন ভাই হচ্ছে সাইকো কিলার। পুলিশ জানিয়েছেন এর আগেও বিভিন্ন এলাকায় গিয়ে লাগাতার মানুষ খুন করে রাতারাতি পালিয়ে আসতেন তিনি। অল্প দিনেই আন্তরিক হয়ে মানুষের সাথে মিশে এমন কাজ করাই তার ভালো লাগা। তার লক্ষ্য শুধু বিবাহিত যুবক, কারণ তাদের মেরে ফেলার আগে তাদের শারীরিক নির্যাতনে জেনে নেন স্ত্রীদের সম্পর্কে বিভিন্ন তথ্য, যা দিয়ে অল্প বয়সে বিধবা নারীদের একাকিত্বকে বশে এনে দৈহিক সম্পর্কে আনন্দিত হন লিখন। তাকে প্রমাণসহ ধরতেই এলাকায় পাগল সেজে এসেছেন সদ্য পুলিশে যোগদান করা এসপি ইমরাতুল জান্নাত। এই ছিল আজকের গল্প, তেঁতুলতলার ভয়ঙ্কর খুন আর পাগলের ছদ্মবেশে থাকা স্পেশাল পুলিশের সত্য কাহিনী। শেষমেশ ধরা পড়লেও ভয় এখানেই শেষ নয়, কারণ পুলিশের ভাষায় বাংলাদেশের ভেতরে এখনও এমন আরও 3 জন সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে সিভিল পোশাকে, যাদের লক্ষ্য শুধু একাকী নারী আর তাদের স্বামী। তাই রাতে রাস্তায় বের হওয়ার আগে 2 বার ভেবে নেবেন আপনার পাশ দিয়ে যাওয়া মানুষটা সাধারণ নাকি ছদ্মবেশী কোনো শিকারী, তা হয়তো আপনি বুঝতেই পারবেন না। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার ভালোবাসাই আমাদের নতুন গল্প তৈরির প্রেরণা। আবার দেখা হবে নতুন এক ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন আর মনে রাখবেন, অন্ধকার কখনোই একা থাকে না।